এর আগের দিন আমরা একটা দর্পণের ফোকাস তল ইত্যাদি নিয়ে পড়েছিলাম। আজকে আমরা দেখব উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুজনের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের গঠন। প্রথম ছবিতে দেখো বস্তু আছে অসীমে। সাধারণত অসীম বলতে কি বোঝায়? একটা দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্র যে দূরত্বে অবস্থান করে তার থেকে বেশ খানিকটা বেশি দূরত্বে যদি বস্তু অবস্থান করে। অর্থাৎ কি বলতে চাইছি, মানে মনে করে নাও একটা অবতল দর্পণ, এখানে যেমন M1 ও M1 ড্যাশ এম ড্যাশ একটা অল্প মানে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ। যদি তার ফোকাস দৈর্ঘ্যর পরিমাণ বা ফোকাস দৈর্ঘ্য কেন, তুমি যদি তার বক্রতা ব্যাসার্ধটা মোটামুটিভাবে 10 সেমি হয়, বস্তু যদি দর্পণ থেকে 2 মিটার বা তার বেশি দূরে অবস্থান করে বা আরও একটু বেশি দূরে 10 মিটার 15 মিটার এরকম যদি বেশি দূরে অবস্থান করে, তাহলে আমরা ধরতে পারি মোটামুটিভাবে সেই বস্তু থেকে আসা আলোগুলো দর্পণের সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে পড়বে। এখানে আমরা অসীম বলতে দর্পণ সাপেক্ষে বস্তুর দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের তুলনায় যথেষ্ট বেশি ধরব। তো সেই অসীম থেকে বস্তু থেকে আলো এসে দর্পণে পড়ছে। দেখো, বস্তু থেকে আলো এসে দর্পণে যখন পড়বে তখন অসংখ্য রশ্মি আসবে, কিন্তু আমরা ছবি বোঝানোর জন্য দুটো রশ্মি এঁকেছি। একটা অক্ষ বরাবর এসে দর্পণে পড়ে দর্পণে লম্বভাবে পড়বে, প্রতিফলিত হয়ে সেই পথেই ফেরত আসবে, আর একটা প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে প্রতিফলনের পর ফোকাসে মিলিত হবে। তার মানে বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব গঠিত হবে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসে। তাহলে আমরা দেখো সেই কথাটাই লিখেছি, বস্তু অসীমে প্রতিবিম্ব ফোকাসে। এবার করব কি, দেখো বস্তুকে ক্রমশ দর্পণের দিকে ধীরে ধীরে এগিয়ে আনব আর দেখব প্রতিবিম্বটা সেটা কোথায় গঠিত হতে থাকছে। তাহলে মাথায় রেখো, আমরা বস্তুকে কোথায় রেখেছি? অসীমে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্ব গঠিত হয়েছে ফোকাসে। অবতল দর্পণের ক্ষেত্রে এটি ঘটেছে। এবার তোমাদের 2 নম্বর ছবিটা লক্ষ্য করতে বলবো। এম ও এম ড্যাশ, এটা হলো অবতল দর্পণ। বস্তুকে অসীম থেকে খানিকটা এগিয়ে এনেছি, এনে কোথায় রেখেছি? যেন বস্তু থাকছে ঠিক বক্রতা কেন্দ্রের বাইরে। পি কিউ হলো সেই বস্তু। এম ও এম ড্যাশ এই ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণটার ফোকাস এর বক্রতা কেন্দ্র দেখো সি। দেখো, এই ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই তুমি পেন্সিল কম্পাস এবং স্কেল ব্যবহার করবে যাতে আঁকাটা সুবিধে হয়। অর্থাৎ তুমি এখানে এই সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা রেখে পেন্সিল দিয়ে তুমি এই ধরনের একটা বৃত্তচাপ আঁকবে। পি কিউ বস্তু পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে পড়েছে। তুমি ইতিমধ্যে জেনেছো প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে যদি আলোকরশ্মি এসে পড়ে প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে যাবে। অপরদিকে একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্র সি দিয়ে দর্পণে পড়েছে। এখন সি বিন্দুটা এই বৃত্তচাপটার কেন্দ্র, তাই এই কেন্দ্র দিয়ে যে আলোকরশ্মিটা দর্পণে পড়বে সেটা দর্পণের ব্যাসার্ধ বরাবর যাবে, আর ব্যাসার্ধ বরাবর গিয়ে আপতিত হলে সেটা এই আপতন বিন্দুতে, যেখানে আমি আঙুলটা দেখাচ্ছি অর্থাৎ যেখানে আমি পেনটা দেখাচ্ছি সেই আপতন বিন্দুতে লম্বভাবে আপতিত হবে এবং প্রতিফলিত হয়ে সে একই পথে ফিরে যাবে। এখন এই প্রতিফলিত আলোকরশ্মি দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু স্মল পি, এই স্মল পি থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানা হলো। এই লম্বটাই হলো স্মল পি কিউ।
এটাই হলো ক্যাপিটাল পিকিউ এর প্রতিবিম্ব। তাহলে বস্তু কোথায়? বস্তু হলো বক্রতা কেন্দ্রের বাইরে। বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে তুমি সম্পর্কটা আগে জেনেছো, যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব। তাহলে দেখো, বস্তু বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে সেই বস্তু দূরত্ব হচ্ছে 2f এর থেকে বেশি, 2f এর থেকে বেশি, কিন্তু অসীমের থেকে কম। আর প্রতিবিম্ব তাহলে কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্বটা হয়েছে সদ। সদ মানে কি? এটাকে পর্দায় ফেলা যাবে। প্রতিবিম্ব হবে সদ, তার মানে তাকে পর্দায় ফেলা যাবে। আর প্রতিবিম্বটা কেমন? না, প্রতিবিম্বটা অবশীর্ষ। অবশীর্ষ মানে দেখো, বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা ঠিক একে অপরের উল্টো দিকে আছে। খেয়াল করে দেখো। তাহলে প্রতিবিম্বের এই শীর্ষটা হচ্ছে বস্তু সাপেক্ষে উল্টানো। তাহলে আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি বস্তু আর প্রতিবিম্বের মধ্যে, তাহলে খেয়াল করে দেখো, বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে, এই যে বক্রতা কেন্দ্র তার বাইরে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্ব গঠিত হয়েছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি এফ, আর মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলি 2f। দেখো, দূরত্বটা গঠিত হয়েছে এফ আর 2f এর মধ্যে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি? প্রতিবিম্ব হলো সদ, অবশীর্ষ, আর বস্তুর থেকে আকারে ছোট, মানে আকারে ক্ষুদ্র। বস্তু অপেক্ষা আকারে ক্ষুদ্র। এটা হলো 2 নম্বর ছবি। এবার 3 নম্বরে এসো। 3 নম্বর ছবিটা কি? না দেখো, তোমাকে একটু বুঝিয়ে বলি। বস্তুকে, সে বক্রতা কেন্দ্রের বাইরে ছিল, তাকে আরো টেনে বক্রতা কেন্দ্রে আনা হয়েছে। দেখো, এই যে বস্তু, এখান থেকে টেনে সি বিন্দুতে আনা হয়েছে। এই যে বস্তু হয়েছে, এই যে পি, এই পি কিউ বস্তুটা এখন সি বিন্দুতে আছে। তাহলে খেয়াল করো, পি কিউ বস্তু এখন দর্পণের সি বিন্দুতে অবস্থান করছে। তাহলে এইবার দেখো তো কি হয়েছে। পি বিন্দু থেকে যথারীতি একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে এসে পড়েছে। মাথায় রেখো, ছবি আঁকার জন্যে এই রীতিতে তুমি ছবিটা আঁকবে, ব্যবহার করবে। পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি সোজাসুজি দর্পণে এসে পড়েছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে পড়লে প্রতিফলনের পর ফোকাস দিয়ে নির্গত হবে। পি বিন্দু থেকে অপর একটা আলোকরশ্মি ফোকাস দিয়ে এসে দর্পণে পড়েছে। তাহলে ফোকাস দিয়ে এসে পড়লে দেখো, সমান্তরালে পড়লে প্রতিফলিত আলোকরশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে। আর আলোকরশ্মি যদি ফোকাস দিয়ে এসে দর্পণে পড়ে, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এখন এই প্রতিফলিত আলোকরশ্মি দুটো, কোন দুটো? দেখো, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই প্রতিফলিত আলোকরশ্মি দুটো, এই দুটো, তারা গিয়ে মিলিত হচ্ছে সি বিন্দুতে। তাহলে এখন বলা যেতে পারে, সি বিন্দুতে কেন বলবো, মিলিত হচ্ছে স্মল পি এ। এই স্মল পি থেকে প্রধান অক্ষের উপর যে লম্বটা টানবো সেটা হলো স্মল পি কিউ, যেটা বক্রতা কেন্দ্রে প্রতিবিম্বটা গঠন করবে। এখন প্রতিবিম্বটা কেমন হবে? আচ্ছা, বস্তু কোথায়? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্ব কোথায় গঠিত? বক্রতা কেন্দ্রে। তাহলে প্রতিবিম্বটা কেমন? দেখো, এই প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যাবে, সদ, আর কি? অবশীর্ষ। এই হলো অবশীর্ষ। আর কি? বস্তুর সমান আকারের। এই বস্তুর আকারও যা, প্রতিবিম্বের আকারও তাই, দুটোর আকার একেবারে সমান হবে। তাহলে এটা হলো গিয়ে 3 নম্বর আমরা ছবিটা দেখলাম। এবার এসো 4 নম্বর ছবি। 4 নম্বর ছবিতে কি করা হয়েছে? বস্তুকে আরো এগিয়ে আনা হয়েছে। আরো এগিয়ে এনে কোথায় রাখা হয়েছে? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখা হয়েছে বস্তুকে। এখন
বস্তু থেকে যথারীতি একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণে আপতিত হয়েছে। প্রতিফলনের পর সেই আলোকরশ্মি ফোকাস দিয়ে গিয়ে সোজা বেরিয়ে এসেছে। অপর একটা আলোকরশ্মি ফোকাস দিয়ে গিয়ে দর্পণে পড়েছে। তাহলে ফোকাস দিয়ে গিয়ে দর্পণে পড়লে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এখন দেখো এই প্রতিফলিত আলোকরশ্মি দুটো গিয়ে মিলিত হয়েছে স্মল পিতে। তাহলে স্মল পি বিন্দুতে যখন মিলিত হয়েছে, সেই স্মল পি থেকে কিউ এর ওপর একটা লম্ব টানলাম। তাহলে স্মল পি থেকে কিউ বিন্দুতে অঙ্কিত লম্বটাকে বলা হবে পি কিউ এর সদ প্রতিবিম্ব। তাহলে এই ঘটনাটা প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব। আচ্ছা, সদ প্রতিবিম্বের একটা সংজ্ঞা তোমায় দিয়ে দিই। সদ প্রতিবিম্ব কাকে বলে? না, কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর সদবিম্ব বলা হবে। এই প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যাবে। তাহলে বস্তু কোথায়? দেখো, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে এই মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটা এফ, আর মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হলো 2f। দেখো, বস্তু হলো ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ, এই দুই দূরত্বের মাঝখানে হলো বস্তুটা। তাহলে প্রতিবিম্ব কোথায়? না, দেখো, প্রতিবিম্ব হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে, তার মানে 2f এর বাইরে। ওই জন্য ভি গ্রেটার দেন 2f। বক্রতা কেন্দ্রের বাইরে এবং অসীমের মধ্যে। আচ্ছা, প্রতিবিম্বটা কেমন? প্রথম কথা হলো সদ আগেই বলা হয়েছে। আর দেখো, অবশীর্ষ, দুজনের মাথা দেখো, মানে উল্টানো। অবশীর্ষ কথাটার মানে উল্টানো। আর কি? বস্তুর থেকে আকারে বড়, তার মানে একটা বড় প্রতিবিম্ব বস্তুর গঠন করেছে। তাহলে এই বিষয়টা হলো 4 নম্বর ছবি। বস্তুকে আমরা আরো এগিয়ে এনে ফোকাসে রাখবো। আচ্ছা, একটা কথা মাথায় রেখো, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে মানে মধ্যবিন্দুতেই রাখতে হবে মানে নেই। বস্তু এই দুটো বিন্দুর মধ্যে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। এবারে এসো, বস্তুকে আরো এগিয়ে এনে ফোকাসে আনলাম। দেখো 5 নম্বর ছবি। তাহলে 5 নম্বর ছবিতে কি হয়েছে? বস্তুকে এগিয়ে এনে ফোকাসে আনা হয়েছে। তাহলে ফোকাসে আনার ফলে কি হয়েছে? খেয়াল করো, প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে সেই প্রতিবিম্বের ধরনটা তুমি দেখো না। ফোকাসে আনার ফলে বস্তু থেকে একটা আলোকরশ্মি যথারীতি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়েছে। প্রতিফলনের পর সেটা ফোকাস বিন্দু দিয়েই যাবে। তার মানে বস্তু কোথায়? ফোকাসে। কিন্তু এই যে এফ লেখা আছে, বস্তু ফোকাসে দাঁড়িয়ে আছে, ফোকাস বিন্দুতে। আর বস্তু থেকে একটা আলোকরশ্মি দর্পণের উপর পড়ার পর প্রতিফলিত হয়ে ফোকাস দিয়েই যাবে। অপর একটা আলোকরশ্মি এমন ভাবে দর্পণে পড়লো যেন মনে হবে, আবার একবার, যেন মনে হবে বক্রতা কেন্দ্র থেকে আসছে। বাস্তবে আসছে না, মনে হবে বক্রতা কেন্দ্র থেকে এসে দর্পণে পড়লো। আর প্রতিফলিত হয়ে সেই একই পথে ফেরত যাবে। কেন ফেরত যাবে? না, বক্রতা কেন্দ্রটা এই বৃত্তচাপের কেন্দ্র। এই কেন্দ্র অভিমুখ থেকে আসা আলোকরশ্মি যেন ব্যাসার্ধ বরাবর দর্পণের উপর লম্বভাবে পড়েছে। তাহলে দর্পণের উপর লম্বভাবে আলোকরশ্মি আপতিত হলে, যেখানে আপতন কোণ হচ্ছে 0, প্রতিফলনের পর আলোকরশ্মি সেই একই পথে ফেরত যায়। তাহলে এই আলোকরশ্মিগুলো মিলবে কোথায়? না, অসীমে। তাহলে এখান থেকে মজার ব্যাপারটা বোঝো, বস্তু যদি ফোকাসে থাকে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। কিন্তু আবার একবার ভেবে দেখো, বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। তাহলে দুটো কেমন পরস্পরের বিপরীত। বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে অসীমে,
আর বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে ফোকাসে। এরপর বস্তুকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, তাহলে 5 নম্বর ছবির পর পাবো আমরা 6 নম্বর ছবি, আরো এগিয়ে নিয়ে গেলাম। তাহলে বস্তু এইবার কোথায় এলো? ফোকাস আর মেরুর মাঝখানে। মাঝখানে বলতে মধ্যবিন্দুতে নয়, মধ্যবর্তী কোনো বিন্দুতে। লক্ষ্য করো, তাহলে বস্তু এসে গেল ফোকাস আর মেরুর মধ্যবর্তী বিন্দুতে। 6 নম্বরের ছবিটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে বলবো 6 নম্বর ছবিটা খুব গুরুত্ব সহকারে দেখবে, এঁকে প্র্যাকটিস করে রাখবে। তাহলে বস্তু এখন ফোকাস আর বক্রতা মেরুর মধ্যে। বস্তু থেকে যথারীতি একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে এবং প্রতিফলনের পর ফোকাস দিয়ে নির্গত হবে। অপর একটা আলোকরশ্মি দেখো এমন ভাবে দর্পণে পড়বে পিকিউ বস্তুর পি বিন্দু থেকে, যেন এই ওপরের আলোকরশ্মিটা মনে হবে যেন বক্রতা কেন্দ্র সি থেকে আসছে বলে মনে হবে। সেই পি থেকে দর্পণে পড়ার পর প্রতিফলিত হয়ে ওই একই পথে ফিরে যাবে। এইবার যদি আমরা চোখ রাখি, আমরা বা দর্শক এই আলোকরশ্মির বাঁকা পথ অনুসরণ করতে পারবে না, মানে এইখান থেকে আলোকরশ্মি এসে বেঁকে পড়ছে এরকম অনুসরণ করতে পারবে না। সে দেখবে সোজা আলোকরশ্মিগুলোকে পিছনের দিকে টেনে বাড়ানো হলে দর্শক দেখবে পিকিউ বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব। তাহলে অসৎ প্রতিবিম্ব, এতক্ষণ সৎ প্রতিবিম্ব গঠন হচ্ছিল পি কিউ, এই বস্তুটার অসৎ প্রতিবিম্ব। আর প্রতিবিম্বটা কি? সমশীর্ষ, মানে দুজনের মাথা একই দিকে। আর কি? বস্তু অপেক্ষা বিবর্ধিত, বড় আকারের। মাথায় রেখো, এই যে প্রতিবিম্বটা গঠন হলো বিবর্ধিত প্রতিবিম্ব, সেখানে প্রতিবিম্বটা দর্পণের পিছনে গঠন হয়েছে, কিন্তু আগে যখন প্রতিবিম্ব দেখছিলাম সব দর্পণের সামনে। তাহলে এই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করা যাক, একবার দেখে নাও সেই ছবিটা কি। লক্ষ্য করো, আমি রেখেছি একটা অবতল দর্পণ। এইবার এই অবতল দর্পণের উপর এই পেনটা রাখছি। দেখো দেখি পেনটার মুখটা তুমি কেমন দেখছো। আচ্ছা, এখানে একটু অসুবিধে হচ্ছে, অসুবিধে বলতে অন্য কিছু নয়, খেয়াল করো পেনটাকে আমি আস্তে আস্তে তুলছি যখন, খুব একটা ভালো দেখতে পাচ্ছ কিনা জানি না। এবার তুমি আঙুলের ছবিটা দেখো, দর্পণে আঙুলের ছবিটা দেখো, আঙুলের আকারের থেকে আঙুলের ছবিটা যথেষ্ট বড় বলে মনে হচ্ছে। তাহলে এই ঘটনাটা, এই যে আমরা ছবিটা পড়াচ্ছি, এইটা পড়ালাম, এই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে খেয়াল করে দেখো, আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করতে পারছো আঙুলের আকারের তুলনায় ছবিটা কতটা বড় বলে মনে হচ্ছে। তাহলে অবতল দর্পণ এই কাজটা করে। আচ্ছা, এই ধরনের কাজ যখন করে অবতল দর্পণ, কোথায় ব্যবহার করা হয় অবতল দর্পণের এই ঘটনাটা? না, এই ঘটনাটা ব্যবহার করা হয় সাধারণত দাঁতের ডাক্তারবাবুরা এক ধরনের আয়না মুখের মধ্যে ঢুকিয়ে দাঁত পরীক্ষা করেন, সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দাড়ি কামানোর আয়না তৈরি করতে এই ধরনের অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কথা, অসৎ বস্তু। আচ্ছা, এখানে অসৎ প্রতিবিম্ব কাকে বলছি? না দেখো, কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ কোনো দর্পণে প্রতিফলনের পর যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তুমি যখন এখানে চোখ দিয়ে দেখবে, এই যে তুমি যখন দেখছিলে, শুধু কেবলমাত্র যদি আয়নার দিকে দেখো, তোমার মনে হবে আমার হাতের আঙুলটা যেন আয়নার পিছনে আছে। তার মানে আঙুল থেকে আলো প্রথমে গিয়ে পড়েছে দর্পণে, দর্পণ থেকে সেই আলো ক্যামেরা হয়ে তোমার চোখে পড়ছে। তাহলে তোমার মনে হচ্ছে আঙুলটার ছবিটা যেন আয়নার পিছনে আছে। তাহলে এই জন্যে এই
বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে কোনো বস্তু থেকে আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর অসৎ বিম্ব বলবো। আয়নায় গঠিত এই বিম্বটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না। সিনেমা তৈরি করতে গেলে যেমন দেখবে বড় বড়, যদি আগেকার যে সিনেমা হলগুলো ছিল, সেই সিনেমা হলে পর্দায় ছবি গঠিত হয়, সেই রকম ওই আয়নায় গঠিত ছবিটা পর্দায় ফেলা যাবে না, তাই সেটাই অসৎ বিম্ব। এইবার দেখো, দর্পণে যদি আলোকরশ্মি এমন ভাবে ফেলা হলো যে দর্পণটা না থাকলে আলোগুলো পি বিন্দুতে গিয়ে মিলিত হতো, তাহলে এখানে এই পি বিন্দুটা দর্পণের কাছে অসৎ বস্তু রূপে কাজ করবে। তাহলে এই অসৎ বস্তুর প্রতিবিম্ব কি হবে না, এই আলোকরশ্মিটা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কিউ বিন্দুতে মিলিত হবে। তাহলে কিউ হলো পি এর সৎ প্রতিবিম্ব। আলোকরশ্মি যদি এভাবে পড়ে, প্রতিবিম্ব এভাবে গঠিত হবে। এরপর আসি আমরা পরবর্তী ছবি। লক্ষ্য করো, পরবর্তী ছবি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। একটা উত্তল দর্পণের সামনে যদি একটা বস্তু রাখো, সেই বস্তু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ তারা এমন ভাবে প্রতিফলিত হবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হলো, সে এমন ভাবে প্রতিফলিত হবে যেন দর্পণের ফোকাস থেকে আসছে বলে মনে হবে। অপর একটা আলোকরশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখে আপতিত হলো, তাহলে বক্রতা কেন্দ্র অভিমুখে আপতিত হওয়া মানে দর্পণের উপর লম্বভাবে আপতিত হওয়া, প্রতিফলিত হয়ে সেই আলোকরশ্মি একই পথে ফেরত যাবে। এইবার তুমি যদি এই আলোকরশ্মিটাকে এখানে চোখ রাখো, তোমার চোখ এই আলোকরশ্মির সোজা এই পথটা অনুসরণ করে বস্তুকে দেখবে স্মল পি কিউ বিন্দুতে। তাহলে স্মল পি কিউ হলো বস্তুর প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? সৎ প্রতিবিম্ব, সমশীর্ষ আর বস্তু থেকে আকারে ছোট। কোথায় এই প্রতিবিম্ব দেখবে? তাহলে প্রতিবিম্বটা কেমন হলো? বস্তু উত্তল দর্পণের সামনে। প্রতিবিম্ব কি? সর্বদা অসৎ, বস্তু অপেক্ষা ছোট অর্থাৎ ক্ষুদ্র, সমশীর্ষ, বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা একই দিকে। তোমরা মোটর সাইকেলে যে ভিউ ফাইন্ডার কাঁচ দেখেছো, সেখানে যে ছবিগুলো হয়, অর্থাৎ মোটর সাইকেলের পিছনের গাড়ি আসছে কিনা দেখার জন্য যে কাঁচটা আয়নাটা লাগানো থাকে, সেখানে দেখবে ছবিগুলো সব ছোট ছোট হয়। দেখো, আমার কাছেও এখানে একটা উত্তল দর্পণ আছে। তুমি এমনিতে বুঝতে পারবে না। আমি যদি পেনটা রাখি, দেখো পেনের ছবিটা কতটা ছোট বা সরু বলে মনে হচ্ছে, বা আমার আঙুলটার কথা দেখো, আঙুলটার ক্ষেত্র দেখো কতটা সেটা ছোট লাগছে। আমি পাশাপাশি যদি উত্তল দর্পণটাও রাখি, তাহলে এইবার খেয়াল করে দেখো এই দুটো দর্পণে আমার আঙুলের ছবিটা কেমন দেখায়। একবার লক্ষ্য করে দেখো, দুটো দর্পণে একই সাথে আঙুলটার ছবি আমি দেখেছি। দেখো, একটাতে সরু লাগছে আর একটাতে লাগছে যথেষ্ট মোটা। তাহলে তুমি দেখতে পাচ্ছ দুটোই কিন্তু অসৎ বিম্ব। তাহলে প্রথম প্রতিবিম্বটা সেটা হলো বস্তু অপেক্ষা, অর্থাৎ উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বটা। লক্ষ্য করে দেখো, যে খেয়াল করো এই প্রতিবিম্বটা কেমন হয়। দেখো, প্রথমে দেখো পেনটা কতটা মোটা, তার মানে এইটা হলো উত্তল দর্পণ। আর দ্বিতীয় প্রতিবিম্বটায় দেখো পেনটা কত সরু, সেটা হলো গিয়ে এইটা হলো অবতল দর্পণ, এইটা অবতল দর্পণ, আর এইটা হলো উত্তল দর্পণ, যেখানে পেনটা সরু দেখলে। অর্থাৎ এখন যে ছবিটা পড়ালাম সেটা এই দর্পণটার ছবি। খেয়াল করতে পারছো? একই সাথে দেখো এটা কতটা, লক্ষ্য করে দেখো এই যে অংশটা, দুটো ছবি পাশাপাশি রাখলে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে দুটো দর্পণের ছবি কিরকম দেখাচ্ছে। তাহলে এরপর এসো আরো কিছু বিষয়। 9 নম্বর ছবি, যদি উত্তল দর্পণে আলোকরশ্মি এমন ভাবে এসে পড়ে, একটা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ যদি এসে পড়ে, দর্পণ না থাকলে পি বিন্দুতে মিলিত হতো, তাহলে দেখা যাবে দর্পণের অবর্তমানে পি বিন্দুতে আলোকরশ্মি মিলত, এবং সেই বিন্দুটা দর্পণটার যেটা ফোকাস তার আগে মিলিত হতো।
তাহলে সেই আলোক রশ্মিটা দর্পণে প্রতিফলিত হয়ে দূরের দিকে কিউ বিন্দুতে মিলিত হবে এবং প্রতিবিম্ব গঠন করবে সদ। এখানে এই পি বিন্দুটা উৎসরূপে কাজ করবে, এটাকে বলা হবে অসদ উৎস। একই রকম ভাবে এই দর্পণের উপর আসা আলোক রশ্মিটা যদি দর্পণের অনুপস্থিতিতে পি বিন্দুতে মিলিত হতো এবং পি বিন্দুটা ফোকাসের আগে অবস্থান করত, অর্থাৎ ফোকাস বিন্দুটার ডান দিকে অবস্থান করত, তাহলে প্রতিফলিত আলোক রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন ঘটনা হলো এই 9-10 অত গুরুত্বপূর্ণ ছবি নয়, তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছবি হলো 8-এরটা। তাহলে মাথায় রেখো, এখানে 8 অবতল দর্পণ, এই উত্তল দর্পণে কেবল এক ধরনেরই প্রতিবিম্ব গঠিত হয়। বেশ, এগুলো সব খাতায় এঁকে এঁকে প্র্যাকটিস করবে, আর পরবর্তী এর অংশগুলো তৈরি হয়ে গেলে পরের অংশে আমরা যাব।